হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম, ওই ফেসবুকে তো সারাক্ষণ লেখালেখি হয় পরকীয়া পরকীয়া, এবং তার সাথে আরও নানান টার্মিনোলজি। ওকে ভাবলাম একটু কথা কথা বলি। আসলে আজকাল লিখতে একটু ইয়ে লাগে আর কি, লেথার্জি লাগে। আর লিখলে সবসময় আমার মনে হয় সবাই পড়ে কি, মানে আমি তো খুব বড় লেখা পড়তেও পারি না আর কি, লং পোস্ট সবসময় পড়ে উঠতে পারি না। ভিডিও হলে হয়তো মানুষজন শুনতে টুনতে পারে। হুম। আচ্ছা, এই যে পরকীয়া, হুম, শব্দটার বাংলা দিয়ে বললে এটার মধ্যে কিন্তু কোথাও বিয়ে কথাটা নেই। মানে কিয়াটা আসলে বিয়ে, কিন্তু এই ডাইরেক্টলি বিয়ে কথাটা নেই। কিন্তু যখনই আমরা ইংরেজি টার্মে চলে যাচ্ছি, দ্যাট ইজ এক্সট্রা ম্যারাইটাল। তো ম্যারাইটাল সাজেস্টস ম্যারেজ। হুম সেই জন্য এক্সট্রা ম্যারাইটাল মানে ম্যারেজের বহির্ভূত, ম্যারেজের বাইরে। তো ম্যারেজের বাইরের সম্পর্ককে এক্সট্রা ম্যারাইটাল রিলেশনশিপ বলা হয়, এবং তাকে এখনও অবধি তো তার কোনো সামাজিক স্বীকৃতি নেই। এবং ফলত যেটা হয়, সামাজিক স্বীকৃতি না থাকার ফলে এটাকে ঘিরে নানান গুঞ্জন, নানান ফিসফাস ইত্যাদি চলে। এবং সবথেকে যেটা প্রবলেমেটিক দিক হচ্ছে লুকোচুরিটা চলে। মানে ধরুন, আইদার অফ দ্য পার্টনার, হয় স্বামী বা স্ত্রী, যে কোনো একজন, তার একটি সম্পর্ক হলো তার বিয়ের বাইরে, হ্যাঁ, যে কোনো কারণেই হোক হয়েছে, সে কখনোই তার পার্টনারের সঙ্গে সেটা শেয়ার করে উঠতে পারে না। তার কারণ হচ্ছে যে তখন সে, মানে সেটা তার, এক তো তার ভেতরে একটা অপরাধবোধ কাজ করে যে সে বোধহয় বিরাট অন্যায় করছে। দ্বিতীয় কথা হচ্ছে, তার মানে সহজে তো কোনো কেউই মানতে চাইবে না যে তুমি আমার বর বা তুমি আমার বউ, তুমি কেন অন্যের ইয়ে হবে, অন্যকে ভালোবাসবে ইত্যাদি। তো ব্যাপারটা খুব মানে ব্যাপারটা তো এত সহজ নয় আর কি। সম্পর্ক, বিয়ে, এই কোনো ব্যাপারটাই খুব সহজ নয়। হ্যাঁ, সবটার মধ্যে অনেক রকম লেয়ার্স থাকে, অনেক ধরনের ডাইনামিক্স কাজ করে, অনেক ধরনের ইকুয়েশনস কাজ করে, অনেক কিছু কাজ করে। মানে সম্পর্ক, বিয়ে, এগুলো কোনোটা না খুব মানে সমাজে তো খুব স্থির কিছু নয় আর কি। সবসময় প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, সেরকম সম্পর্কও তাই। প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হতে 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 থাকে, ইকুয়েশনসগুলো চেঞ্জ হতে হতে যায়। তবু মানে বিয়ে হচ্ছে আসলে রাষ্ট্রের কারণে বিয়ে খুব, মানে আমি আমার আগের ভিডিওটাতে বিয়ে নিয়ে অনেক কথা বলেছি, এই জন্য আমি এটা রিপিট করতে চাই না। পরিবার, বিয়ে, এগুলো তো আসলে রাষ্ট্র এগুলোকে চায়, তাই এগুলো আছে। আসলে ভালোবাসার জন্য বিয়ে করতে হয় না। মানে এটা আমরা ভাবি, আরে ভালোবাসি তো তাহলে ওকে আমার বিয়ে করতে হবে, ঠিক মানে 1 বছরের মধ্যে মোহটা, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদের মোহটা ভেঙে যায়। হুম আমার তো মানে মানে কম বয়সে বোকার মতন বিয়েটা করেছি। আমার আসলে মানে যাই হোক, মানে খুব দ্রুতই বুঝতে পেরেছিলাম যে আসলে বিয়ে আর প্রেম, ভালোবাসা, এগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই। বিয়ে বিয়ের মতন, ভালোবাসা, প্রেম, ভালোবাসা তার জায়গায় জায়গায়। যাই হোক, তবু আমাদের পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোয় সবটাকে এক জায়গায় এনে একটা মোড়ক দেওয়া হয় সমাজ টিকিয়ে রাখার জন্য। মানে বলা হয় একটা সোসাইটির হাইয়েস্ট ইউনিট হচ্ছে স্টেট, রাষ্ট্র, আর স্মলেস্ট ইউনিট হচ্ছে পরিবার, ফ্যামিলি। আর সেই ফ্যামিলি তৈরির জন্য লাগে হচ্ছে ম্যারেজ। ম্যারেজ একটা রাস্তা, বিয়ে খুব পরিষ্কার। মানে এটা হচ্ছে মানে মোদ্দা হিসেবটা। সেটাকে নিয়ে নানা রকম রোম্যান্টিসিজম চলে, বিয়ে মানে এই সেই হ্যানা ত্যানা অনেক রকম চলে। আসলে তো ব্যাপারটা ওই আর কি, সমাজ টিকিয়ে রাখতে হবে। তাহলে মানে পরকীয়া হোক বা আমি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের হার দিন দিন বাড়ছে কেন? কারণটা খুব সিম্পল। কারণটা হচ্ছে যে বিয়ে ব্যাপারটা, ওই যে বললাম, একটা তো বিয়ের সঙ্গে প্রেম ভালোবাসার খুব একটা সম্পর্ক বেশি দিন নেই, থাকে না, একটা সময় অবধি থাকে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সন্তান হয়ে যায়, সন্তানকে মানুষ করা ইত্যাদি, যৌথভাবে একটা বাড়ি করলাম, সেটার পেছনে একটা এফোর্ট দেওয়া, সব মিলিয়ে একটা যৌথতা থাকে। নট নেসেসারিলি সেখানে প্রেম ভালোবাসা থাকবে। কিন্তু সব মানুষের হয়তো প্রেম ভালোবাসার প্রয়োজন হয় না, প্রেমের প্রয়োজন হয় না। অনেক মানুষের হয়ও। একটু ক্রিয়েটিভ পারসন, ক্রিয়েটিভ মানে সে ছবি আঁকবে বিশাল কিছু না, আমি ক্রিয়েটিভ মানে যে নিজের মতন ভাবে, মাথা দিয়ে ভাবে, হ্যাঁ, একটু
একটু নিজের মতন বাঁচে, হ্যাঁ, সে তার প্রেম লাগে। সে এই প্রেমটা সে পাবে কোত্থেকে? হ্যাঁ, প্রেম পাওয়ার অনেক মানে উপায় আছে। সবসময় যে নারীকে পুরুষের কাছ থেকে প্রেম পেতে হবে বা পুরুষকে নারীর কাছ থেকে প্রেম পেতে হবে তা নয়। প্রকৃতি থেকে প্রেম পাওয়া যায়, আমি পোষ্য রাখতে পারি, তার কাছ থেকে প্রেম পাওয়া যায়। আমি কোনো একটা শিল্পকর্মের সাথে যুক্ত হলাম বা আমি কোনো বৃহৎ সামাজিক কাজের সাথে যুক্ত হলাম, এগুলো দিয়ে হয়। তারপরেও তারপরেও কোথাও একটা যেন একটা মানুষকে লাগে, যে মানুষটার কাছে আমি বিশেষ কেউ, বা সে আমার কাছে বিশেষ কেউ। ঠিক এই যে চাহিদাটা মানুষের, হ্যাঁ, ঠিক সেখান থেকেই কিন্তু ওই যে বিশেষ কেউ হয়ে থাকা, হ্যাঁ, সেইটা ওই বৈবাহিক জীবনে খুব বাস্তব কারণে থাকে না। হ্যাঁ, খুব বাস্তব কারণে থাকা সম্ভব নয়, এবং এটা মানে খুব বুঝে নেওয়া জরুরি যে ওই আমি বোধহয় আমার সম্ভবত আগের ভিডিওতেও বলেছিলাম যে ওই পেঙ্গুইন, শিল মাছ এরকম কিছু জন্তু বাদ দিয়ে, হ্যাঁ, আর কোনো ম্যামেল আসলে একগামী নয়, তারা বহুগামী। মানুষ তো অবশ্যই বহুগামী। এবার এটা যদি স্বীকার করে নিতে হয়, তাহলে আবার বিয়ে থাকবে না, বিয়ে না থাকলে পরিবার থাকবে না, পরিবার না থাকলে অর্থনীতি থাকবে না, অর্থনীতি না থাকলে রাষ্ট্র কার ওপরে দাদাগিরি করবে। তো এই সবটা তো রিলেটেড, সেখান থেকেই আসে এক্সট্রা ম্যারাইটাল। এবং যেহেতু এক্সট্রা ম্যারাইটাল ব্যাপারটা এক্সট্রা লুকোছাপা, তাই পার্টনাররা পরস্পরের কাছ থেকে লুকোতে শুরু করেন। সেখান থেকে নানান জটিলতার সৃষ্টি হয়, থালা বাসন ছোড়াছুড়িতে যায়, কখনো খুন করায় চলে যায়, কখনো আঘাত করায় চলে যায়, তো চলতে থাকে, মানে নানা ধরনের তার রিপারকেশনস হয়। আবার কেউ কেউ সেইগুলো কোনো একটা সম্পর্কে জড়িয়ে এত কিছু রিস্ক নিতে পারেন না বলে সে আবার পিছিয়ে আসে ইত্যাদি করে, তখন তার মনোকষ্ট শুরু হয় ইত্যাদি, এরকমভাবে চলতে থাকে। তো আমি আজকে মানে পরকীয়া ভালো মন্দ এসব নিয়ে আলোচনা করতেই বসিনি। হ্যাঁ, আমার এটা বক্তব্য, সেটা হচ্ছে যে আধুনিক সমাজ তো, মানে আমরা যদি আমাদের বাবা মাদের সমাজের সাথে মেলাতে যাই, মানে 60-এর দশক, 70-এর দশক বা 50-এর দশক, হ্যাঁ, তখন জীবনটা অনেক মানে কী বলবো, অনেক ছোটো পরিসরে ছিল, অন্তত নারীদের কাছে। পুরুষদের কাছে তাও একটু খোলা ছিল, তবুও খুব কমই, মানে খুব কম জনের কাছে সুযোগ থাকতো, নারীদের কাছে তো থাকতোই না। ফলত তারা ওই একগামী হয়ে থেকে যেতেন এবং সেটাকেই নানাভাবে গ্লোরিফাই করা হতো। কিন্তু 2000 পরবর্তী সময়, 2000 পরবর্তী না, আমি বলবো 90 পরবর্তী সময়, মানে নয়া উদারনীতির সাথে সাথে, উদারনীতিবাদের সাথে সাথে, মানে বাজার, খোলা বাজারের সাথে সাথে, এই যে স্যাটেলাইটের উন্নতি হয়ে যে গ্লোবাল ভিলেজ, ইন্টারনেটের আবিষ্কার, তার সাথে মোবাইল ফোন, সব মিলে যেটা হলো, আমাদের মানে মানুষের কাছে একটা বিরাট জগৎ খুলে গেল। বিরাট জগৎ, মানে সে হয়তো একটা গ্রামে বাস করছে, কিন্তু সে চাইলেই কিন্তু সে একটি আমেরিকার গ্রামের ছবি দেখতে পাচ্ছে, রিলের মাধ্যমে বা গুগল সার্চ করে। মানে আমি বলতে চাই যে এই যে রিচটা, এই যে মানে সে পৌঁছে যেতে পারছে যে কোনো জায়গায়, এটা থেকে স্বাভাবিকভাবে মানুষ বেসিক্যালি তো স্বাধীন, হ্যাঁ, স্বাধীন সত্তা। হ্যাঁ, মানুষ কালেকটিভলি বাঁচে, সমষ্টিগতভাবে বাঁচে, কিন্তু নিজের স্বাধীনতাটাকে বাঁচি। মানুষ মানে এটা মানুষের ইনার মানে চাহিদা। সবাই প্রকাশ করতে পারে না, কিন্তু এটাই চাহিদা যে আমি আমার যেটা ভালো লাগে সেটা আমি করব, কিন্তু আমি একটা সমষ্টির মধ্যেও থাকবো। সেখান থেকেই তো সমাজ গড়ে উঠেছে। সমষ্টিগত চাহিদা না থাকলে মানুষের সমাজ তৈরি হতো না। কিন্তু সেই সমষ্টিগত মানে সমষ্টির মধ্যে থাকার মধ্যে দিয়ে আমি আমার সমস্ত নিজস্বতাকে বিসর্জন দিয়ে দেবো, আমি আমার সমস্ত স্বাধীন চিন্তাভাবনাকে বিসর্জন দিয়ে দেবো, এইটা যদি মানে মানে এইটা চাপাতে থাকলে, মানে এটা কেউ নিজের থেকে করলেও দ্যাটস ডিফারেন্ট, যে হ্যাঁ ঠিক আছে আমি দিলাম বিসর্জন, আমার বিসর্জন দিতেই আমার ভালো লাগছে, কিন্তু কেউ বিসর্জন দিতে চাইলো না। কিন্তু সমাজ দাবি করছে, তার পরিবার তার থেকে দাবি করছে যে তুমি বিসর্জন দাও, তুমি তোমার সমস্ত মানে তোমার যে নিজস্ব সত্তা তুমি বিসর্জন দিয়ে তুমি শুধুমাত্র অমুকের স্ত্রী বা অমুকের স্বামী হয়ে বেঁচে থাকো। সেখানে তার ভেতরে বিদ্রোহ তৈরি হচ্ছে, এবং সেই বিদ্রোহের জায়গা থেকে সে একটা অবলম্বন খুঁজছে, এবং সেই অবলম্বনটা হয়ে যাচ্ছে তার কাছে একটি সম্পর্ক। খুব একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো সেইভাবে দেখতে গেলে তখন কিভাবে বলবো যে পরকীয়া খারাপ? মানে হ্যাঁ, মানে পরকীয়ার মধ্যে দিয়ে পরিবার ভেঙে যায়,
কিন্তু কেন সে পরকীয়াটা সম্পর্কের দিকে গেল, কেন অনেক সময় যেতে বাধ্য হয়, বা ওই এখানে পরমা সিনেমার এক্সাম্পল আসে। পরমা আসলে তো গৃহবধূই ছিল। গৃহবধূ মানে সে খুব পারিবারিক, ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড, তবু তার জীবনে ছেলেটি আসে, এবং সেটার মধ্যে দিয়ে সে আসলে তার ওই একঘেয়ে জীবনের থেকে একটা মুক্তি খোঁজে। ওই একঘেয়ে জীবনটা ছিল তার কাছে মানে সমস্যাজনক। তার মানে বিয়েটা ঠিক নয়, বা সে প্রেম করবে বলে প্রেম করেছে এরকমটাও নয়। সে আসলে ওই একঘেয়ে মানে জীবনটা থেকে কোনো একটা মানে মুক্তির রাস্তা খুঁজছিল। সেটাও ছেলেটির মধ্যে দিয়ে সে পেয়েছিল। অন্য কোনোভাবেও পেতে পারতো। তারপর তো ছেলেটির সাথে তার সম্পর্ক থাকলো না, কিন্তু দেখা গেলো সে চাকরি নিল। সে মনে করলো না আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে, মানে এই যে ইন্ডিপেন্ডেন্ট, এই যে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের মধ্যে দিয়ে সে আসলে নিজের স্বাধীনতাটা উপভোগ করাটা বুঝতে পারলো, উপলব্ধি করতে পারলো। তো এইটা আমি বলছি, মানে এখানে কি করে বলবো যে খারাপ, এটা ভালো, ওটা খুব নোংরা, এইভাবে তো বলা যায় না আর কি। হ্যাঁ, মানে যে জায়গাটা আসলে বোঝার, এই পরকীয়ার সঙ্গে যুক্ত যে বিষয়গুলো বোঝার, সেটা হচ্ছে যে আইদার অফ দ্য পার্টনার্স, সে পরকীয়ায় জড়িয়েছে, তাকে প্রায়োরিটি সেট করতে হবে। তাকে প্রায়োরিটি সেট করতে হবে, কারণ সে যদি তার সন্তান থাকে, তার স্ত্রী হয়তো তার উপর ডিপেন্ডেন্ট, আমি পুরুষের ক্ষেত্রে বলছি, তার স্ত্রী হয়তো তার উপর ডিপেন্ডেন্ট, মানে সবসময় যে ইকোনমিক ডিপেন্ডেন্সটা তো নয়, ইমোশনাল ডিপেন্ডেন্সও একটা বড় ব্যাপার। হ্যাঁ, এবং স্ত্রী হয়তো তাকে সব রকমভাবে ভালোবাসে মানে কি, মানে ভালোবাসা শব্দটাও খুব একটা হেভি শব্দ, মানে স্ত্রী তার প্রতি সব রকম কর্তব্য করে, সবই করে, তারপরেও স্বামী প্রবর্তীর অন্য কারুকে ভালো লেগেছে, অবশ্যই লাগবে, মানে মানুষকে ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তখন স্বামী ব্যক্তিকে ঠিক করতে হবে যে সে ওই সম্পর্ক এবং পরিবার, এই দুটোকে কীভাবে ব্যালেন্স করবে। তো স্বাভাবিকভাবে কারোরই মানে 1% মানুষেরও সাহস হয় না নিজের পার্টনারের কাছে ওপেন করে বলবে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি, হ্যাঁ, কিন্তু তোমার প্রতিও আমার কর্তব্য আছে, আমি জানি তুমি আমার সন্তানের মা। এটা আমি মানে মেন্স ভার্সন বলছি, ফিমেল ভার্সনটা আমি বলছি, তুমি আমার সন্তানের মা, তোমাকে আমি ফেলতে পারবো না, কিন্তু আমি অমুককে ভালোবাসি। এইটা বলার জন্য যে গাছটা লাগবে বা যে সাহসটা লাগবে, সেটা কজনের থাকে। তার ফলে তিক্ততা বাড়ে সম্পর্কে, মানে বৈবাহিক সম্পর্কে তিক্ততা বাড়ে, খুব আনফর্চুনেট দিকে চলে যায় ব্যাপারগুলো, সন্তানের ওপর তার প্রভাব পড়ে ইত্যাদি। তার বদলে যদি বা ধরুন স্ত্রী জড়িয়েছে, স্ত্রীও স্বামীকে বলতে পারছে না, স্বামী হয়তো তার প্রতি সমস্ত কর্তব্য করে, স্বামী তাকে খুব বিশ্বাস করে, তার উপর খুব আস্থাভাজন, কিন্তু মেয়েটির মনে হচ্ছে যে না, আমার ঠিক মানে মনের খোরাকটা পাচ্ছি না, বা সে হয়তো সেক্সুয়ালি স্যাটিসফাইড নাই হতে পারে, একজনকে দিয়ে সে মানে সে তার স্বামীকে দিয়ে সেক্সুয়ালি স্যাটিসফাইড নাই হতে পারে, কেউ তো মানে লিখে দেয়নি যে তার স্বামীকে দিয়ে তাকে সেক্সুয়ালি স্যাটিসফাইড হবেই, মানে হ্যাঁ, মানে সমাজ সেটাই চায়, কিন্তু আধুনিক সমাজে তো অনেক অপশান আছে। শারীরিক খিদে যদি থাকে, মানে আমার নানা রকম খেতে ইচ্ছা করছে, আমি রেস্টুরেন্টে গেলাম, গিয়ে খেয়ে নিলাম, বা খাবার আনিয়ে খেলাম জোম্যাটো সুইগি দিয়ে, শরীরের খিদে মেটাবো কী করে? শরীরের খিদেটাও তো ইম্পর্টেন্ট। তো এইখানে আসলে মানে এই আমাদের সমস্যা হচ্ছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করি না, পার্টনারের সাথে আলোচনা করি না, আর মানে আমরা ভাবি ঢাকা চাপা দিয়ে ম্যানেজ করবো, করতে গিয়ে আরও ব্যাপারটা মানে ঘেঁটে যায় আর কি। এতে কি মানে আমার এটুকুই বলার, সেটা হচ্ছে যে এটুকু এফোর্ট আমরা কিন্তু দিতে পারি, চেষ্টা করতে পারি, আমার পার্টনারের সাথে আমার সম্পর্কটা কীরকম সেটা আগে কিন্তু ম্যাটার করছে। যদি আমাদের মধ্যে খুব ভালো, মানে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি ভালো বন্ধুত্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু পরস্পরের সাথে তার অন্য কাউকে ভালো লাগাটা শেয়ার না করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। কিন্তু যদি পারস্পরিক বন্ধুত্ব এবং শ্রদ্ধার জায়গা থেকে থাকে, যদি সেটা না থাকে, যদি প্রথম দিকে একটা সন্দেহের চোখে, মানে হয় ওকে সন্দেহের চোখে দেখে বা ওকে সন্দেহের চোখে দেখে, সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে খুবই সমস্যাজনক হয়ে যায়, এবং তখন হয়তো
বলে ওঠা যায় না। কিন্তু জানি না, মানে সবসময় তার পরিণতি তো খুব একটা হয় না, ভালো হয় না। তো এইটুকু অন্তত আমাদের চেষ্টা করাই উচিত, অন্তত যারা সদ্য এখন জীবন স্টার্ট করেছে, 35-36 বছর বয়স যাদের, যারা কোনো দাম্পত্যের মধ্যে আছে, যে ও নিতে পারবে না, ও সহ্য করতে পারবে না। আমার মনে হয় এই কথাগুলো না আসলে এই কথাগুলো না কোনো মানে নেই আর কি। মানে আমি কাউকে একটা ভালোবাসি, মানে এক্স ওয়াইকে ভালোবাসছে, আবার এক্সের পার্টনার হচ্ছে জেড। হ্যাঁ, তো এক্স ভাবছে জেড তো নিতেই পারবে না আমি যে ওয়াইকে ভালোবাসি এটা বললে, কিন্তু সে ওয়াইকে ভালোবাসছে। আসলে তো তার মানে সে জেডকে ঠকাচ্ছে। তার মানে তো সে জেডকে ঠকাচ্ছে। এখানেই আসছে চিটিংয়ের প্রশ্ন। তো এই জায়গাটা আমি বলছি যে আমরা যদি নিজেদেরকে ওপেন রাখি, হ্যাঁ, ইফ উই কিপ আওয়ারসেলভস ওপেন, হ্যাঁ, যে আমরা দুজন প্রাইমারি পার্টনার, মানে এক্স এবং জেড প্রাইমারি পার্টনার, তো এক্সের জীবনে ওয়াই এলো, জেডের জীবনে ডাব্লিউ এলো, তাহলে জেড এক্সকে ডাব্লিউর কথাও জানালো, এক্স জেডকে ওয়াইয়ের কথা জানালো, মানে জেড ডাব্লিউর কথা জানালো এক্সকে, এক্স ওয়াইয়ের কথা জানালো জেডকে। মানে প্রাইমারি পার্টনাররা তাদের সেকেন্ডারি পার্টনারদের কথা পরস্পরকে জানালো, পরস্পরের মধ্যে পরিচয় করে নিল। আমি জানি ইটস ভেরি হার্ড, আমি একটু হয়তো মানে মানে আমাদের বয়সী মানুষদের 40-45-50-এর মানুষদের মনে হবে এটা ইউটোপিয়ান, বাট ইটস নট ইউটোপিয়ান। এটাকে পলিঅ্যামোরি বলে। এরা পশ্চিমে, মানে এটা অলরেডি প্র্যাকটিসড হচ্ছে, এবং জেন জি তো ভীষণভাবে প্র্যাকটিস করছে এটা। তারা পলিঅ্যামোরি প্র্যাকটিস করছে, যে এক একজনের একাধিক পার্টনার। তার মানে এটা নয় যে, এবং সবাই সবার কথা জানে, সবাই সবার সাথে পরিচিত। আমার তো মনে হয় এইটা যদি হয় সম্ভবত, তাহলে এই যে পরকীয়া করলো, করে সেই সংসার ভেঙে বেরিয়ে গেল, আমার ধারণা এইটার মানে ইয়েটা কমবে। মানে সত্যি কথা বলতে, মানে এই যে আমি এক্স আর জেডের কথা বললাম, হয়তো এক্স জেডকে একটা সময় তো বিয়ে করে ভালোবেসেই বিয়ে করেছিল, জেডও তাই, তাদের মধ্যে এক ধরনের একটা ভালোবাসা আছে, বাট দ্যাট ইজ নট, মানে সেটাই নিয়েই তারা দুজন বাঁচতে পারছে বা একজন বাঁচতে পারছে, এটা হচ্ছে না, জাস্ট হচ্ছে না। তখন সে কি নিজের বাঁচাটা ছেড়ে দেবে? তখন তাকে একটা ওয়ে আউট খুঁজতে হবে, নিজের চাহিদাটাকে বলার। এর জন্য কাপল কাউন্সেলিং হয়, কাপল কাউন্সেলিং করানো উচিত। এবং একটা জিনিস মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে যে সাধারণত পুরুষদের মধ্যে প্রবণতাটা বেশি থাকে, আমি যা খুশি করব, আমার বউ কিন্তু করবে না। সেখান থেকে সে কিন্তু তার অন্য কোনো সম্পর্ক হলে সে লুকিয়ে যায়, সে ভয় পায়, আমি বলে দিলে আমার বউ যদি আবার হাতছাড়া হয়ে যায়, মানে সে বউ, মানে ঘরেরও মানে গাছেরও খাবে তলারও কুড়োবে, এই মনোভাবটা থেকে সে ভাবে। কখন অনেক সময় স্ত্রীও এটা ভাবে যে বরটা ভোলাভালা আছে, থাক, কী দরকার ওকে জানিয়ে, তো বাইরে করছি, ঘরে তো আনছি না। বাস্তব হয়তো সমস্যা নেই, সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা মরালিটি, সমস্যাটা নৈতিকতা। হ্যাঁ, একজন আরেকজনকে কিন্তু চিট করছে, মানে এ কিন্তু জানছে না, মানে একজন আরেকজনের জীবনটা সম্পর্কে জানতে, সে ওয়াকিবহাল নয়, তার কি চলছে তার জীবনে, সেখানে সে কিন্তু বাইরে করছে, মানে কিছু একটা, মানে সম্পর্কে জড়িয়েছে, সেটা সেক্সুয়াল হতে পারে, মানে বা সেক্সুয়াল মেন্টাল দুটো হতে পারে। তো এইটা কিন্তু আসলে চিটিং, মানে চিটিং এটাকেই বলে। এবং এইটা বোধহয় সম্ভবত একটা চর্চার মধ্যে নেই। মানে আমরা জানি ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স বলতে মূলত গায়ে হাত তোলা, ভার্বাল অ্যাবিউজ, এটা না, এগুলো তো আছেই। সাথে আমি যদি পার্টনারকে লুকিয়ে অন্য সম্পর্কে জড়াই, পার্টনারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, দ্যাট ইজ অলসো আ ফর্ম অফ ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স। ইয়েস, দ্যাটস অলসো ভায়োলেন্স, ইমোশনাল ভায়োলেন্স। তো এই ভায়োলেন্স, যেমন আমি কারুরকে মানে পার্টনারের গায়ে হাত তুলতে পারি না, আমি কিন্তু তাকে এভাবে মানে এইভাবেও ডিপ্রাইভ করতে পারি না। ইটস ইমোরাল, ইটস
আমার তো মনে হয় মানে অন্যায় আর কি, সিন যাকে বলে। তো একটু যদি আমরা এফোর্ট দিই, একটু যদি স্বামী স্ত্রী পরস্পরের সাথে কথা বলে, আসলে এই যে মানে ও আমার বর, ও আমার বউ, এই যে ব্যাপারটা, এটা তো একটা সম্পত্তি ভেবে নেয় পরস্পরকে। এটা আসলে সমাজ শেখায় যে ও তোমার সম্পত্তি হয়ে গেল। আসলে ওই যে সিঁদুরের ইয়েটা কি, অরিজিন কি? সিঁদুরের অরিজিন হচ্ছে যখন ওই বিভিন্ন ট্রাইবের মধ্যে মারামারি হতো, পুরুষরা যখন নারীদের দখল করতো, মাথায় একটা তলোয়ারের কোপ মেরে দিত যে এ হচ্ছে আমার প্রপার্টি। ওকে সেখান থেকে সিঁদুর, শাঁখা মানে কী বলে, লোহা, হাতে লোহা পরিয়ে দেওয়া, পায়ের মল, পায়ের বেড়ি পরিয়ে দেওয়া। এই যে এগুলো তো সিম্বল, এই সিম্বলগুলো নানাভাবে ফর্মে রয়ে গেছে। এবার আমি এগুলো হিন্দু ধর্মেরগুলো জানি, অন্য ধর্মেরগুলো আমি সেভাবে জানি না আর কি। সব ধর্মেই আছে নারীকে আটকে রাখা, নারীর সেক্সুয়ালিটিকে, আমরা আগে এতে বলেছি আর কি, যে নারীর সেক্সুয়ালিটিকে আটকে রাখার একটা প্রবণতা। তো এই জায়গাটা থেকে একটু বেরিয়ে, মানে যেহেতু আমরা মানে হাফ আধুনিক হয়ে না লাভ নেই আসলে, তাতে না মানে জটিলতা বাড়ে। আধুনিক হতে গেলে সব দিক দিয়ে হতে হবে। মানে আমি যদি ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে চাইছি, মানে আমি মানসিকভাবে চাইছি আরও প্রসারিত হতে, তাহলে আমার পাশে বা সঙ্গের যে মানুষটি আছে তাকে নিয়েই কিন্তু আমার হতে হবে, তাকে নিয়েই আমাকে এগোতে হবে, অ্যাটলিস্ট এফোর্ট দিতে হবে। সে নাও এগোতে পারে, সে নাও এগোতে চাইতে পারে, কিন্তু আমাকে তো এফোর্টটা দিতে হবে, আমাকে তো এই সততাটা দেখাতে হবে। পুরুষের ক্ষেত্রে আমি এটা বলতে পারি, যদি আপনি পরকীয়ায় জড়ান, তাহলে আপনার সন্তানের মাকে পুরোপুরি অন্ধকারে রেখে আপনি যদি এটি করেন, তাহলে আপনি কিন্তু সন্তান মানে ওয়াইফ ছেড়ে দিন, স্ত্রী ছেড়েই দিন, সন্তানের মাকে আপনি অপমান করছেন। যে আপনি অন্য কাউকে ভালোবাসছেন তাকে না জানিয়ে। হ্যাঁ, আমি বলছি না সে মানে পুঙ্খানুপুঙ্খ বলতে পারি, কিন্তু তাকে একটা অন্তত হিন্টস দেওয়া যে দেখো আমার লাইফে একজন আমার খুব ভালো বান্ধবী আছে, তুমি চাইলে তার সাথে পরিচয় করতে পারো। মানে এটুকু আমি বলছি চেষ্টা করো। সবার পরিস্থিতি তো একরকম হয় না, নিশ্চয়ই পরিস্থিতি ওয়াইজ এটা চেঞ্জ করতে করতে যায়। অনেক সময় মানে হয়তো এমন পরিস্থিতি হবে সেই ভেবে পুরুষটি হয়তো চুপ করে থাকেন, যে তার স্ত্রী কোনোভাবেই নিতে পারবে না। মানে আমার এরকম দেখা একটি ঘটনা আছে আর কি, যেখানে মানে ছেলেটিকে আমি মানে আমাকে দিদি বলে আর কি, ছোটো অনেকটা আমার থেকে। তো তার এরকম সে একটি সম্পর্কে জড়ায় এবং সে তার বউকেও ভীষণ ভালোবাসে আর কি, বা তার ওয়াইফকে। তো সে যখন মানে একটা তার ধরনের মধ্যে এক ধরনের গিল্ট কাজ করতে শুরু করে যে আমি কি ঠিক করছি না, কিন্তু সে ওই মেয়েটিকেও ভুলতে পারে না। তখন সে তার স্ত্রীকে জানায়, হ্যাঁ, যে আমি না অমুকের কে ভালোবাসি। তাতে তার স্ত্রী মেন্টাল পেশেন্ট, মানে সে তার মেন্টাল ব্রেকডাউন হয়, এবং তার একটাই বক্তব্য, তুমি আমাকে জানালে কেন, তুমি তো আমাকে না জানিয়ে প্রেমটা করতে পারতে, তুমি আমাকে জানিয়েছো মানে তোমার মাথায় আছে তুমি আমাকে ছেড়ে দেবে। হ্যাঁ, এই জায়গাটা আসলে এইটার জন্যই অনেক বেশি চর্চা দরকার, অনেক বেশি মানে আমাদের সবাইকেই আর কি ওপেননেস দরকার। আমাদের অনেক মানে মুক্তমনা, আমি মুখে বললাম, কিন্তু পার্টনারের বেলায় আমি দেখা গেল সেই ফিউডাল সোসাইটি, ফিউডাল লর্ড বা ফিউডাল ডাচেস হয়ে রয়ে গেলাম। হ্যাঁ, কী করে জব্দ করবো, ও কেন আমাকে ছেড়ে দিল, তাহলে ওর লাইফ আমি হেল করে দেবো। হ্যাঁ, মানে এই মানসিকতা থেকে আমাদের বেরোতে হবে। হ্যাঁ, আমি যদি দেখি আমার পার্টনার কোনো সম্পর্কে জড়িয়েছে, আমাকে বোঝার চেষ্টা করতে হবে, আমার সেই স্পেসটা তাকে দিতে হবে। কিছুদিন দেখতে হবে যে সে যে সম্পর্কটায় গেল, আমার প্রতি সে কী করছে, আমার প্রতি সে কীরকম অ্যাটিটিউড করছে। যদি দেখি যে ওই সম্পর্কতে থেকেও সে আমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে, সেখানে তাহলে একটা স্কোপ থাকছে আর কি, যে আমি তার সাথে একসাথে তলায় থাকতেও পারি সন্তানের কথা ভেবে। কিন্তু মানে আমার মনে হয় যে এই বিষয়টা মানে ওপেননেসটা, ওপেন মানে আসলে মানুষ সে সম্পর্কের ভবিষ্যৎ সম্ভবত, মানে আমার মেয়েদের জেনারেশনকে দেখছি, জেনজিকে না ওপেন রিলেশনশিপের দিকেই যাচ্ছে। ওপেন রিলেশনশিপ এবং পলিঅ্যামোরাস রিলেশনশিপ। পলিঅ্যামোরাস হচ্ছে প্রাইমারি পার্টনার্স এক্স অ্যান্ড জেড, এক্সের সেকেন্ডারি পার্টনার ওয়াই, জেডের সেকেন্ডারি পার্টনার ডাব্লিউ, অ্যান্ড অল দ্য ফোর নো ইচ আদার। তারা একসাথে বেড়াতে যায়, তারা একসাথে পার্টি করে, তারা একসাথে আড্ডা মারে। জেড একটি মেয়ে, ওয়াইও একটি মেয়ে, জেড এবং ওয়াইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক।
হ্যাঁ, আবার এক্স ছেলে, ডাব্লু ছেলে, তাদের মধ্যেও এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো এটা জেনজি প্র্যাকটিস করতে শুরু করেছে অলরেডি। তো জেনজি যদি প্র্যাকটিস করতে পারে, আমাদের জেনারেশনেও এফর্ট তো আমরা দিতেই পারি, চেষ্টা আমরা করতেই পারি, তাই না? হ্যাঁ, তো আমার মতে চেষ্টাটা করা উচিত, মানে লুকোছাপাটা যত কম করা যায়, লুকোছাপা থেকে আসলে অসুস্থতার জন্ম হয়, সেটা যত কম করা যায়। আমার পার্টনার আমার সম্পত্তি নয়, অন্তত এটুকু ভাবি, আমার পার্টনার আমার প্রপার্টি নয়, আমার পার্টনার আমার পার্টনার। হ্যাঁ, তো পার্টনার যেহেতু, আমার আরেকজন পার্টনার হতেই পারে, তার মানে এই পার্টনার অবসলিট হয়ে গেল না, এই পার্টনারও রইল। হ্যাঁ, এই পার্টনারকে অন্তত আমি একটা চয়েস দিলাম যে দেখো মুখে আমার ভালো লাগছে, তুমি, তোমার কষ্ট হচ্ছে শুনে, কিন্তু আমি তোমার কাছে লুকোতে চাইনি। অনেক সময় দেখা যায় এইটার মধ্যে দিয়ে একটা সময় গিয়ে না, মানে ব্যাপারটা নর্মালাইজড হয়ে যায়। মানে এইখানে আমি বলবো, মানে অনেক আগের একটি সিনেমা আছে গৃহপ্রবেশ বলে। গৃহপ্রবেশ বলে একটি সিনেমা আছে, সেটা অনেক আগে 70-এর দশকের সিনেমা। শর্মিলা ঠাকুর, সঞ্জীব কুমার আর সারিকা। মানে সঞ্জীব কুমারের তার কলিগের, মানে তার অফিসের মানে কলিগ আর কি, ওই সারিকার সাথে সম্পর্ক হয় এবং সে ঠিক করে তার ওয়াইফকে জানাবে আর কি, জানাবে এবং মানে ডিভোর্স চাইবে সারিকাকে বিয়ে করার জন্য। শর্মিলা স্ত্রী, মানে হোম মেকার স্ত্রী, খুব সুন্দরভাবে বিষয়টি হ্যান্ডেল করে। যেদিনকে সে সারিকাকে, মানে প্রেমিকাকে বাড়িতে নিয়ে আসে, মানে বলে যে আমার একজন মানে আছে, আমি তাকে বাড়িতে নিয়ে আসবো, মানে সঞ্জীব কুমার বলে, শর্মিলা বলে হ্যাঁ নিয়ে এসো, আমি তাকে নিমন্ত্রণ, তাকে দেখতে চাই, তার সাথে পরিচয় করতে চাই। তারপর দেখা গেল সে, শর্মিলা মানে বউ যে, সে পার্লার থেকে সেজে এসছে খুব সুন্দর করে রান্না করেছে। সারিকা যখন এসছে তাকে ঘটা করে খেতে দিল, খুব আপ্যায়ন করলো। দেখা গেল শেষ তক না সঞ্জীব কুমার, মানে সঞ্জীব কুমার কী বলবো, মানে সারিকার সাথে সম্পর্কটি রাখলো এবং সারিকাও বুঝলো যে না আমি এদের সম্পর্কে ঢুকবো না, মানে সেটা তার উপলব্ধি হলো। না আমি বলছি যদি সংসার বাঁচাতে, মানে আমি যদি মনে করি যে আমার স্বামীকে বা আমার স্ত্রীকে আমি হাতছাড়া করবো না, এভাবেও কিন্তু মানে ওই ঝগড়াঝাটি করে মানে চেন দিয়ে বেঁধে না আটকিয়ে আমি এটাও করতে পারি, যে আমি একভাবে অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্টেন্সের মধ্যে দিয়ে আসলে যেটা হয়, উল্টো দিকের মানুষটার মধ্যে এক ধরনের একটা গিল্ট তৈরি হয়, তখন সে নিজেই হয়তো সরে যায়। আবার এটাও হতে পারে তাকে আমি ফ্যামিলি ফ্রেন্ড বানিয়ে নিলাম, কারণ ব্যাপারটা হচ্ছে এই শরীরের সম্পর্ক, এই সম্পর্ক কদিন থাকে, আসলে তো মনের সম্পর্ক হতেই পারে। আমার পার্টনারের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেল, এবং আমার কাছেও তাহলে একটা, মানে এটা মাথায় রাখতে হবে যে আমিও তাহলে আরেকটি সম্পর্কে, মানে সেই স্বামীকে, সেই স্ত্রীকে কিন্তু সেই স্বাধীনতাটা দিতে হবে। এই স্বামীর যদি একটি সম্পর্ক হয় তাহলে স্ত্রীকেও তার সেই স্বাধীনতা দিতে হবে যে ভাই তুমিও তাহলে এরকম কিছু এক্সপ্লোর করো। অথবা স্ত্রী যদি জড়ায় তার স্বামীকে এই ছাড়টি তাকে দিতে হবে যে তুমি এক্সপ্লোর করো। তো এইটা যদি করা যায়, তার মানে এটা নয় যে পরিবার ভেঙে চুরে গেল, কেউ বিয়ে করলো না, নাই হতে পারে। মানে আসলে বিয়ে ব্যাপারটা আলাদা, প্রেম ব্যাপারটা আলাদা, আমি প্রথমেই বলেছি। কারোকে আমার ভালো লাগছে, তার কিছু নির্দিষ্ট কিছু ভালো লাগছে, কিন্তু আমার পরিবার, আমার স্ত্রীর প্রতি সঙ্গে আমার অন্য ধরনের একটা ইকুয়েশন আছে, আমি স্ত্রীকে ছাড়লাম না, তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলাম অন্য যে নারীটি, বা নারীর ক্ষেত্রে আমি বলছি, সহজ নয়, খুব কঠিন, কিন্তু আমি বলছি আমরা ভেবে দেখতে পারি। কান্নাকাটি, ঝগড়াঝাটি, থালা ছড়া, বাসন ছোড়াছুড়ি থেকে যদি একটু ভেবে দেখি যে অন্য যে পুরুষটি রয়েছে আমার স্ত্রীর জীবনে, তার সাথে একটু বন্ধুত্ব করে দেখি না যে তার মধ্যে কী এমন স্পেশাল আছে, যা মানে যে কারণে আমার স্ত্রী তার সাথে জড়িত হলো। দেখা গেল সেই দুই পুরুষে আবার ভাব হয়ে গেল। মানে এগুলো কিন্তু হচ্ছে, মানে আমার নিজের চোখে দেখা আর কি। মানে আমার মেয়েদের জেনারেশনের কয়েকজন ছেলেমেয়েদের সাথে তো আমি, মানে তারা আমার বাড়িতে আসে এবং তাদের আলোচনা শুনি, আমি কিন্তু চোখের সামনে দেখেছি এই জিনিস। তো আজকে 25, 26, 27-এর ছেলেমেয়েগুলো যেটা ভাবতে পারছে, আমরা 47, 48, 49, 50-এর নারী পুরুষরা কেন ভাবতে পারবো না? দেখি না, চেষ্টা করে দেখি না, কত কিছুই তো আমরা চেষ্টা করছি। তাহলে
এটাও চেষ্টা করে দেখা যায়। না হলে যেটা হবে একটা মানে আলটিমেটলি একটা অসুস্থতার জন্য। হ্যাঁ, কারণ মানুষ আসলে পলিগ্যামাস, মানুষ মনোগ্যামাস নয়। মানুষকে জোর করে মনোগ্যামাস বানিয়ে রাখা হয়। তো একটা নেচার যেটা আমার মানে প্রাইমারি একটা প্রাইমেট নেচার যেটা, সেটাকে আমাকে যখন অবদমন করতে হয় তখন সেটা নানান ধরনের ম্যানিফেস্টেশন হয়। কেউ মদ খেতে শুরু করে, হ্যাঁ, কেউ ডিপ্রেসড হতে থাকে। তো এইসব নানা ধরনের ম্যানিফেস্টেশন তার থেকে হওয়ার থেকে ভাই যদি মনে হয় অমুককে ভালো লাগছে তার সাথে একটা বন্ধুত্ব করে নিই, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো, হ্যাঁ, ওই তাকে তার সাথে একটু একটু মানে এরকম অনেক কিছু থাকে আমাদের লাইফে, হয়তো এমন কিছু সুখ বা দুঃখ বা কোনো আনন্দের মুহূর্ত কিছু একটা হয়তো আমার সেটা নিজের যে মানে বৈবাহিক যে পার্টনার, ডোমেস্টিক পার্টনার আমি কথাটা যদি বলি, স্বামী বা স্ত্রীকে ডোমেস্টিক পার্টনার যদি বলি, তার সাথে হয়তো শেয়ার করার অপশান নেই। সেখানে হয়তো একটা ব্যস্ততা আছে, একটা এই ইএমআই শোধ করতে হবে, এই মেয়ে স্কুল আছে, এই ছেলে স্কুল আছে, সেখানে একটা অন্য ইকুয়েশন কাজ করে। তো কিন্তু আমার সেই কথাটা বলতে ইচ্ছে করছে খুব, আমি তখন আমার সেই বান্ধবীকে বললাম বা আমার সেই বান্ধবকে বললাম, যে এরকম আমার আজকে এরকম মনে হচ্ছে। আমার মনে হয় না এটা খুব একটা অন্যায়, মানে এটাকে আসলে সমাজ খুব অন্যায় হিসেবে দেখায়, আসলে এটা অন্যায় নয়। মানে অন্যায় হচ্ছে ওই যে লুকোছাপাটা, আমি যেটা বললাম, ভালোবাসা তো কখনো অন্যায় নয়, লুকোছাপাটা অন্যায়। তো বিষয়টা খুব জটিল, বিষয়টা এত সহজ নয়। আমার এই কতগুলো কথা বললাম তাই দিয়ে সবটা সলভ হয়ে গেল এরকম ব্যাপারটা নয়। লেটস বি ওপেন, আমরা একটু ওপেন হই, আমরা একটু খোলামেলা হই, আমরা একটু মানে যেহেতু আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে আমাদের চারপাশটা অনেক মানে আগের তুলনায় অনেক বেশি ওপেন, অনেক খোলামেলা, প্রচুর স্কোপ আমাদের কাছে, নানান দিকে যাওয়ার নানান কিছু অ্যাক্সেস আমরা পাচ্ছি, হ্যাঁ, নানান কিছু এক্সপোজার আমরা পাচ্ছি। তাহলে সেই এক্সপোজারগুলোকে আমরা যদি এক্সপ্লোর করে মানে আমার একটা পরকীয়া সম্পর্ক হলো মানে আমার সংসারটা ভেসে গেল, এটা আমি কেন ভাববো? বা আমার স্বামীর একটা পরকীয়া সম্পর্ক হলো মানে আমার সংসার ভেসে গেল, বা আমার স্ত্রীর পরকীয়া মানে একটা সম্পর্ক হলো মানে আমার সংসারটা ভেসে গেল, এই ভাবনাটা থেকে একটু বেরোনো দরকার। লেটস মানে জীবনকে জীবনের মতো চলতে দিলে আমার মনে হয়, মানে আমার দেখা এরকম একটি কাপল আছে, অসম্ভব ভালোবাসে তারা পরস্পরকে, আমার বন্ধু হয়, মানে পুরুষটি আমার বন্ধুই আর কি। তো ভালো বন্ধুত্ব আছে আমাদের। তাদের আমি মানে তারা কিন্তু ওপেন ম্যারেজ, তারা কিন্তু ম্যারিড কাপল, হ্যাঁ, এবং হ্যাপি ম্যারিটাল লাইফ তাদের, দুজনেই ওপেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা পরস্পরের কাছেই ফিরে যায়। এভাবেও তো ভাবা যায়, মানে ভাবা যায় না এরকম নয়, কিন্তু আমরা ভাবতে পারি। সো চলো বন্ধুগণ, একটু ভাবনা চিন্তা নতুনভাবে শুরু হোক, একটু কম লুকোচুরি হোক, একটু কম জটিলতা হোক, তাহলে আমার মনে হয় আমরা সবাই হয়তো মানে আমি যদি নিজে ভালো থাকি তবেই তো আমি ভালো রাখতে পারবো অন্যকে। তাহলে আমি নিজে ভালো থাকার জন্য, অন্যকে ভালো রাখার জন্য যদি আমার একটা সম্পর্ক জীবনে আসে, সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়ে তার সাথে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবো যে এইগুলো আমি পারবো, এইগুলো আমি পারবো না। তাকে আমি এমন কিছু এক্সপেকটেশন মানে তার ভেতরে গ্রো করতেই দেবো না যেখান থেকে তার মনে হতে পারে মানে তার সে আকাশ কুসুম কল্পনা করতে শুরু করলো। সেই জায়গাটা আমাকে সতর্ক থাকতে হবে। আমি একটি পারিবারিক মানুষ, আমার পরিবার আছে, হ্যাঁ, কিন্তু আমার তোমাকে ভালো লাগে, এবার তুমি বলো তুমি কী চাও। আমি বলছি এভাবে যদি আমরা সম্পর্কগুলোকে দেখি, একটু ইজি করে দেখি, মানে স্বামীকে বা স্ত্রীকে মানে পরস্পরের সম্পত্তি না ভাবি, হয়তো সমাজটা আর একটু সুস্থ হলেও হতে পারে, মানে এই অসুস্থ সম্পর্কগুলো হবে না। এবং আসলে অসুস্থ সম্পর্ক সবথেকে বড় সাফারার তো বাচ্চারা হয়, সেই বাচ্চাদেরকে বাঁচানোর জন্যই এটা করার। এবং আমার মতে এখনকার জেনারেশন মানে এই জেন আলফা যেটা মানে যারা হচ্ছে এই 12, 13, 14, 15, 16 এই থেকে 20, 21 অবধি যে জেনারেশনটা না, এরা একদম অন্য রকমের ভাবনা চিন্তা করে, একদম। এদের সাথে একটু মেশাটা দরকার, এদের সাথে একটু ওপেনলি কথা বলা দরকার যে এরা কী ভাবছে, হ্যাঁ, এ কী বলছে, একটু ছেলে বা মেয়ের সাথে একটু কথা বলে দেখি, ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি বললাম, একটু একসাথে বসে সিনেমা দেখতে দেখতে কোনো একটা ডিসকাস করলাম, কোনো একটা সিনেমা, এই পরমার মতো সিনেমাই তার সাথে বসে আমি দেখলাম, কী বলে কবি আলবিদা না কেনা দেখা যেতে পারে, বা মানে যেগুলো এই ধরনের সম্পর্ক নিয়ে সেগুলো দেখা যেতে পারে, হ্যাঁ, দেখে যে বাচ্চাটা কী বলছে সেটা একটু শোনা। তো আমার মনে হয় এত জটিলতা না করে
একটু সহজভাবে যদি আমরা ভাবনা চিন্তা করি, হয়তো আমাদের জীবনগুলো সুন্দর হবে, এবং আমাদের জীবন সুন্দর হলে আমরা চারপাশটাকেও আমরা ভালো রাখতে পারবো। তাই আমার বলা। নমস্কার।